আমি মনে করি আমাদের দুজনের একসাথে থাকা উচিত। আমাদের সম্পর্কটা ৮-১০টা বিবাহিত সম্পর্কের মতো না। সম্পর্ক স্বাভাবিক করতে হলে আমাদের একসাথে থাকা উচিত। মিতু ছোট করে বলল, যাবে আমার সাথে? মিতু আবারও মাথা নাড়ে। কেন? আপনি একটুও ভালো না, এত দূরে থেকেই কাঁদান, কাছে গেলে আরো কাঁদাবেন। মুশফিক মিতুর হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। ভালো নাকি খারাপ সেটা তো জানতে হবে, জানার জন্য কাছে যাওয়া দরকার। দূরে আছি বলেই তো কাঁদার সুযোগ পাচ্ছ, কাছে থাকলে একটুও কাঁদতে দেব না। আমার স্ত্রীকে আমি কোনো কাঁদতে দেব না। মিতু চুপ করে থেকে বলল, জানি কষ্ট দেবেন। মুশফিক মিতুর চোখের দিকে তাকায়। সুচালো দৃষ্টি মিতুর হৃদয় প্রশমিত করে। মুশফিক হেসে বলল, কিছু তো দেব, তা নিশ্চয় কষ্ট না, স্বর্গ সুখ হতে পারে। যাব না। কালকে যে বললে একটু কথা বললে তোমার মন ভরে না, বুকে আরো রক্তক্ষরণ হয়। আজকে যদি না যাও তাহলে এই রক্তক্ষরণ আরো দীর্ঘ হবে। মিতু ও মাথা তুলে মুশফিকের দিকে তাকিয়ে বলল, কেন? আগামী ৯ মাস কোনো ছুটি নেই, ৯ মাস পরে 3 দিনের ছুটি। আজকে ছুটি ম্যানেজ করতে অনেক কষ্ট হয়েছে, সুতরাং দূরত্ব বরং বাড়বে, কমবে না। মিতু চুপচাপ ভাবে কি করবে। মন একবার বলে বাবা মাকে ছাড়া যাবে না, আরেকবার বলে এতদিন মুশফিককে দেখবে না, ঠিকঠাক কথাও হবে না, সেটা মানা অসম্ভব। মিতুর দিকে তাকিয়ে মুশফিক বলল, পারবে এতদিন অপেক্ষা করতে? মিতু কথা বলে না। মুশফিক মিতুর হাতটা আঁকড়ে ধরে বলল, তুমি কি আমাকে একটু মিস করো না মিতু? আমি তো তোমাকে খুব মিস করি। মিতু আস্তে করে বলল, আমিও মিস করি। তাহলে না ছাড়ো কেন? মিতু চুপ করে থাকে। মুশফিক শক্ত কণ্ঠে বলল, তুমি তাহলে অপেক্ষা করতে প্রস্তুত হও। মিতু মুশফিকের দিকে তাকিয়ে বলল, পারবো না। কেন? মুশফিকের চোখের দিকে তাকিয়ে মিতুর মনে হলো মানুষটার কাছে না থাকলে সে মরে যাবে। সে আস্তে করে বলল, আপনার কাছে যাব। মুশফিকের ঠোঁটের ভাঁজে কিঞ্চিত মুচকি হাসির রেখা ফুটে ওঠে। শিওর? মিতু মাথা নাড়ে। মুশফিক মিতুর গালে হাত রেখে বলল, মাই সুইট হার্ট। মিতু চুপ করে থাকে। মুশফিক বলল, আমি তোমার জন্য অন্য দুনিয়া দেখাবো মিতুল, সে দুনিয়া শুধুমাত্র তোমার আর আমার। পর্ব ৯। বাসার সবাই বাস কাউন্টারে তাদেরকে বিদায় দিতে আসে। মিতুর কাপড় চোপড় একটা বড় লাগেজে, উপন্যাসের বই আর একাডেমিক বই মিলিয়ে 2টা বস্তা হয়েছে। মিতু কাঁদছে। মিতুর কান্না দেখে মুশফিকের বলতে ইচ্ছা করছে, ভাই তোমার যেতে হবে না, তারপরও প্লিজ কেঁদো না, কিন্তু মুখে কিছু বলল না। সে আগেই অনলাইনে টিকিট বুক করে রেখেছিল। খাগড়াছড়ি যাওয়ার মানুষ অনেক, তা বাস কাউন্টারে না আসলে বোঝা যাবে না। ৯৫% মানুষ ঘুরতে যাচ্ছে, আর কিছু স্থানীয় আর কিছু চাকরি সূত্রে বসবাস করে। মুশফিকও তাদের দলে। নির্জন পাহাড়ি অঞ্চলে তার বসবাস। রাত 10টায় বাস আসে। মিতু জানালার পাশে বসে। সে ঢাকার মেয়ে হলেও বেশিক্ষণ বাস জার্নি করতে পারে না, কেমন গা গুলায় বমি ভাব হয়। জানালার পাশে বসার কারণ বাহিরের ঠান্ডা বাতাস গায়ে লাগলে বমি ভাব হয় না। বাসের কন্ডিশন খুব ভালো, সিটগুলো বেশ বড়। বাসটা মিতুর খুব পছন্দ হলো। বাস পূর্ণ গতিতে সামনে এগিয়ে যায়। মুশফিক চুপচাপ বসে আছে। সারাদিন মিতু একটুও কথা বলেনি। তার মতো মানুষকে কেউ এড়িয়ে যাবে, ব্যাপারটা ভাবলেই কেমন লাগে। সবকিছুর ঊর্ধ্বে ভালো কথা হলো মিতু তার সাথে যাচ্ছে। সে একটু পরে মিতুকে বলল, কোনো সমস্যা হলে আমাকে বলবে, ওকে? মিতু মুশফিকের দিকে তাকায়। বাসের নিয়ন আলোয় সুচালো তীক্ষ্ণ চোখে দৃষ্টি মেলে। মেজর তার দিকে তাকিয়ে আছে। সে মাথা নাড়ে, অর্থাৎ বলবে। মুশফিক কিছুটা হেলে চোখ বন্ধ করে বসে। মিতুর কেমন দম বন্ধ লাগে। হাঁসফাঁস করে জানালা খুলতে চায়, কিছুক্ষণ টানাটানি করে, কিন্তু খুলে না। মিতুর নড়াচড়ে মুশফিক চোখ খুলে তাকায়, ভ্রুকুচকে বলে, কি হয়েছে? মিতু বিবর্ণ মুখে বলল, জানলা খুলতে চাচ্ছিলাম, কেমন গা গুলাচ্ছে। মুশফিক মনে মনে ভাবে, সর্বনাশ, এই মেয়ের কি জার্নি করে অভ্যাস নেই নাকি? অভ্যাস না থাকলে তাকে খাগড়াছড়ি জামাই দেখে বিয়ে দিল কেন? আশ্চর্য। মিতু ছটফট করে ওঠে। মিতুর ছটফট দেখে মুশফিক ভাবে মিতু বুঝি এখনই বমি করে দেবে। সে মুশফিকের দিকে তাকিয়ে করুণ গলায় বলল, বাতাস লাগলে ভালো লাগতো। মুশফিক শান্ত স্বরে বলল, এসি বাসের জানালা খোলা যায় না। এতক্ষণে মিতু ভালো করে লক্ষ্য করে জানালা না খুললে কিভাবে হবে। সে বিষণ্ণ মুখে বলল, নন এসি নিতেন। মুশফিক মিতুর বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে বলল, আমি সবসময় এই বাসে চলাফেরা করি, তাছাড়া ভাবলাম এত দূরে জার্নি তোমারও অসুবিধা হবে, আর আমি যেতে পারবে। আমি এসি বাসে অভ্যস্ত না। জানতাম না। আচ্ছা, সমস্যা নেই, আই উইল ম্যানেজ। মুশফিক মিতুর দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলে না। মিতু চুপ করে বসে আছে। মুশফিক হেসে মিতুর দিকে তাকায়। আমার সাথে কথা বলে মিতু, কথার মাঝে থাকলে দেখবে বমি আসবে না। কে বলেছে? মিতু কথা বলে দেখো।
মিতু মুশফিকের গম্ভীর অথচ মায়াকারা চেহারাটার দিকে তাকিয়ে থাকে। কি কথা বলা যায়? এটা কি বাস? হানিফ এন্টারপ্রাইজ। এসি বাস? হ্যাঁ। ভাড়া কত? আগে 1400 ছিল, এখন 1600 করা হয়েছে। মিতু আফসোস করে বলল, এতগুলো টাকা দিয়ে না এসে নন এসি বাসেই আসা যেত। মুশফিক ঠোঁট টিপে হাসে। আগে 1400 ছিল, এখন 1600 করা হয়েছে। মিতু হাস্যোজ্জ্বল মুখে তাকায়। আমরা কখন পৌঁছাবো? মুশফিক ঘড়িতে সময় দেখে বলল, সকাল হয়ে যাবে। এতক্ষণ? এতক্ষণ তো লাগবেই। 272.6 কিলোমিটার রাস্তা। কি আর 1 ঘন্টার মধ্যে পাড়ি দেওয়া যাবে? মিতু অবাক হয়। অবাকের রেশ তার মুখে লেপ্টে থাকে। খাগড়াছড়ি এত দূরে? হ্যাঁ। মুশফিক থামে, মিতুর দিকে তাকিয়ে বলল, ঘুরতে যাও না মিতু? মিতু দুঃখ ভরাক্রান্ত চেহারায় বলল, না, আমি তো খুব দুষ্টু, তাই আম্মু মনে করে আমাকে দূরে কোথাও একা পাঠানো যাবে না, কোনো না কোনো অঘটন ঘটিয়ে ফেলবো। আম্মু এক কথায় বিয়ের পরে বর নিয়ে ঘুরবো। মিতু তার সাথে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। এই যে স্বাভাবিক গলায় কথা বলছে, সে বলল, তুমি দুষ্ট নাকি? মিতু মিটিমিটি হেসে বলল, ভীষণ। আমার তো মনে হয় তুমি শান্ত। আপনার সাথে তো কোনো দুষ্টুমি করি না। কেন? মিতু জানালার দিকে তাকিয়ে বলল, ভয় লাগে। জানি না, আপনি কাছে থাকলে আমার খুব ভয় হয়। এখন যে এত কাছে বসে আছো, ভয় লাগছে না? মিতু মুশফিকের দিকে তাকায়। বুকের ভেতরে টিপ টিপ ছন্দের মাত্রা বাড়ে। মুশফিক তার খুব কাছে। এই যে হাতের বাহু তার গায়ে স্পর্শ করে আছে, কি যে ভয়ঙ্কর অনুভূতির আলোড়ন হচ্ছে তা বোঝানো যাবে না। নাম না জানা বডি স্প্রে মৃদু সুবাস ছড়াচ্ছে। নিজস্ব পুরুষালী ঘ্রাণ কেমন গা ঝিমঝিম করিয়ে দিচ্ছে। মিতু চুপচাপ বসে আছে। এর আগে মুশফিক তার এত কাছে আসেনি। আজকে প্রথম দুজনেই সামান্য দূরত্ব গুছিয়ে একসাথে বসেছে। অথচ অন্যদের বেলায় দেখা যেত যে এতদিনে বেশ কাছাকাছি চলে গিয়েছে। মিতুর অন্যরকম অনুভূতি হচ্ছে। সে ঝিন ধরে চোখ বন্ধ করে বসে থাকে। মুশফিক শক্ত হয়ে বসে থাকা মেয়েটার চেহারার দিকে তাকায়। ঘুমাবি মিতু? মিতু মুশফিকের দিকে তাকায় না। লোকটা যেন কেমন, হঠাৎ বুকে আগুন জ্বালিয়ে দেয়। এই যে একটু আগেও তো দিব্যি মুশফিকের সাথে কথা বলছিল, হঠাৎ যেন গায়ে কেমনতর অনুভূতির ফোয়ারা দিক দিক করে ছুটে যাচ্ছে। পুরুষালী ঘ্রাণ ও গম্ভীর হৃদয় ছোঁয়া হাসকি স্বর যেন তাকে লজ্জায় ডুবিয়ে দিচ্ছে। মিতু কথা বলতে পারল না, গলার স্বর যেন আটকে গেল। মুশফিকের বলিষ্ঠ হাত পায়ের সাথে তার হাত পায়ের মৃদু ছোঁয়া যেন গা কাঁপিয়ে দিচ্ছে। সে চুপ করে বসে থাকে। মুশফিক মাথাটা হেলিয়ে মিতুর দিকে তাকায়। কি ব্যাপার ম্যাডাম, ফুল স্টপ কেন? মিতু আস্তে করে বলল, এমনি। মুশফিক মিতুর চেহারাটার দিকে তাকিয়ে বলল, হঠাৎ চুপ করে গেলে কেন? মিতু চুপ থেকে কিছুক্ষণ পরে বিবশ কণ্ঠে বলল, চুপ থাকতেই ভালো লাগছে। মুশফিক মিতুর লাজুক রাঙা মুখের দিকে তাকিয়ে বলল, এখন এই মুহূর্তে কি ভয় পাচ্ছ না লজ্জা? মিতু অবাক চোখে মুশফিকের দিকে তাকালো। উনি কিভাবে বুঝে গেল? সে মাথা নিচু করে নেয়। মুশফিক বলল, এতক্ষণ তো সব স্বাভাবিকই ছিল, হঠাৎ? মুশফিক আবারও বলল, এই লজ্জা আর ভয় যে কিভাবে দূর করব তা আল্লাহ জানে। মিতু অস্পষ্ট গলায় বলল, দূর। অস্পষ্ট করে বলা কথাটাও মিতুর কানে আসে। এখন দূর বললে তো দূরে যাব না মিতু। মুশফিকের কথাগুলো দুষ্টু রূপ নিচ্ছে। সে প্রসঙ্গ পাল্টাতে চাইল। ফোঁস করে শ্বাস ফেলে বলল, আমি ঘুমাবো। মুশফিক মুচকি হাসে। আচ্ছা। মিতু চুপ করে থাকে। চুপ করে বুঝতে পারে পাশের মানুষটা ছটফট করছে। সে ঘুমানোর চেষ্টা করে। মুশফিক নিজের মাঝে আগে কখনো এমন পরিবর্তন লক্ষ্য করেনি। আজকে এমন হচ্ছে কেন? বউ পাশে আছে বলেই হয়তো। এই যে এখন ইচ্ছে করছে অনেক কথা বলতে, কিন্তু চঞ্চল হরিণের কি হলো কে জানে। হঠাৎই লজ্জার অদৃশ্য চাদরে নিজেকে মুড়ে নিল। মুশফিক আস্তে করে বলল, ঘুমিয়ে গেছো? মিতু চোখ খুলে তাকায়। মুশফিক বলল, তুমি বোধহয় ভয় পাচ্ছ। তুমি চাইলে আমি তোমার হাত ধরে বসতে পারি, এতে ভয় কম লাগবে। মুশফিকের কথা শুনে মিতু চুপ করে। লোকটা যে কড়া চালাক তা এইমাত্র বলা কথাটায় বোঝা যাচ্ছে। হাত ধরতে ইচ্ছে করছে, অথচ বলবে না হাত ধরবে। বলল কি হাত ধরলে ভয় কম লাগবে। মিতু আস্তে করে বলল, আমার হাত ধরতে ইচ্ছা করছে। মুশফিক বিস্তর হাসে, হাত দিয়ে চুল টেনে বলল, বউ কাছে থাকলে হুটহাট এমন অনেক ইচ্ছা জাগে। মিতু চুপ করে মুশফিকের দিকে তাকিয়ে আছে। মুশফিক আস্তে করে মিতুর হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। চিকন সরু আঙ্গুলের ভাঁজে বলিষ্ঠ শক্ত কড়া পড়া হাতের আঙ্গুল গুজে দিয়ে চুপচাপ সিটে হেলান দেয়। মিতু কিছুক্ষণ পরে ঘুমিয়ে যায়। একটু হেলে পড়ে মুশফিকের দিকে। মুশফিক ঘুমায়নি। বাসে সে ঘুমাতে পারে না। মিতুর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। মিতু তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। গালের পাশে চুল সরিয়ে দেয়। খুব নিচু গলায় ফিসফিস করে বলে, শোনো আমার হৃদয় হরণী, তোমাকে কাছে আনতে পেরে যেন যুদ্ধ জয় করার সুখ পাচ্ছি।
তুমি কি কখনো তা উপলব্ধি করতে পারবে? মিতু হাত দিয়ে মুশফিকের শার্ট আঁকড়ে ধরে মুখ গুজে দেয় তার কাঁধে। মুশফিকের দেহ অসাড় হয়ে আসে, সে নিঃশব্দে গভীর নিঃশ্বাস ফেলে। মৃত্যুর দিকে আদর মাখা চোখে তাকিয়ে থাকে। আচ্ছা, মৃত্যু জেগে থাকলে কি এভাবে কাছে আসতো? মোটেও না। এই মেয়ে তো লজ্জায় কথাই বলে না। মুশফিক আস্তে করে পরম আদরে মৃত্যুর কপালে একটা চুমু দেয়। মৃত্যু নড়ে চড়ে বসে। মুশফিক চুপচাপ মৃত্যুর হাতটা আঁকড়ে ধরে বসে আছে। মৃত্যু চুপ করে আছে। লজ্জায় শিহরণে তার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু সে সরে আসতে পারছে না। অজানা আকর্ষণে আরও লেপ্টে থাকতে ইচ্ছে করছে। মুশফিকের বলা কথাগুলো হৃদয়ে লেগেছে। সে কপালে মুশফিকের ঠোঁটের ভেজা চুম্বন এখনো অনুভব করতে পারছে। হঠাৎ মনে হলো, মেজর এত খারাপ, গাড়িতেই চুম্মাচাটি শুরু করেছে, বাসায় নিতে পারলে কি করবে? ভাবতেই মৃত্যুর গলা শুকিয়ে গেল। সে আস্তে করে মুশফিকের দিকে তাকালো। মুশফিক তার দিকেই তাকিয়েছিল। সে মৃত্যুকে তাকাতে দেখে বুক মুচড়ে উঠল। গোপন কথা, গোপন স্পর্শ কি মেয়েটা জেগেই অনুভব করেছে? আস্তে করে বলল, এই তুমি ঘুমাওনি? আশ্চর্য। 10 নম্বর পর্ব। মিতু মনে মনে নিজের গালে ঠাস করে একটা থাপ্পড় দিল। আর একটু এমন করে কাঁধে শুয়ে থাকতো, চুপচাপ মুশফিকের নরম কথা, আদুরে চুম্বন অনুভব করত। তা না করে সে গরুর মতো বড় বড় চোখ করে তাকিয়ে ফেলেছে। তার চোখ খুব সুন্দর, সবাই উপমা দেয় হরিণের মতো চোখ, কিন্তু আজ তার মনে হচ্ছে এগুলো মোটেও হরিণের চোখ না, এগুলো গরুর মতো চোখ। নিজের প্রতি নিজের রাগে গা বিষিয়ে উঠল। বিয়ের পরেই প্রথম মুশফিক মৃত্যুর দিকে ভালোবাসার চুম্বন এঁকে দিয়েছে, আর সে কিনা এটা ভেস্তে দিল। যদিও তার লজ্জা লাগছে, হাত পায়ের তালুতে শিরশির করে উঠছে, তারপরও নিজেকে সামলানো যেত। কিন্তু মুশফিকের এমন হতবিহ্বল চেহারা দেখে তার সম্ভব না। এই মুহূর্তে মুশফিককে দেখে তার মনে হচ্ছে মুরগিচোর কেমন হতবাক হয়ে বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে আছে। মিতু বোকার মতো হাসার চেষ্টা করলো ঠিকই, কিন্তু পেটের ভেতর ভয় গুড়গুড় করে উঠছে যে বাসায় গিয়ে কি হবে। লজ্জায় তার ইচ্ছা করছে বাস থেকে নেমে ঢাকা ফিরে যেতে। মুশফিক স্মার্টলি নিজেকে সামলে নেয়। মিতুর বোকা হাসির দিকে তাকিয়ে বলল, কি হলো? গাড়ির ঝাঁকি লেগে ঘুম ভেঙে গেল। রাস্তা এত খারাপ। মিতু মুখের সামনে হাত দিয়ে হাই তুলল, যেন সদ্য ঘুম ভেঙেছে। যে চোখ পিটপিট করে তাকালো, যথাযথ চেষ্টা করছে তাকে দেখে যেন বোঝা যায় মাত্র ঘুম থেকে উঠেছে। মুশফিক মিতুর মুখের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। মিতু এমন শিকারী দৃষ্টি দেখে নড়ে চড়ে বসে। মুশফিক বলল, রাস্তা ভাঙা না, মোড় ঘুরতে গিয়েই ঝাঁকি লেগেছে হয়তো। মিতু মাথা নেড়ে আবারও সিটে মাথা রাখে। মুশফিকের মুখাবয়ব গম্ভীর হয়, চুপচাপ গম্ভীর মুখ হয়ে বসে থাকে। মিতুর সাথে আর একটাও কথা বলে না। সেভাবে মিতু সত্যিই কথা বলেছে, ঘুমিয়েছিল। নিজের উপর সে যার পণ্যায় বিরক্ত। এত কন্ট্রোললেস সে, একটু বেশি এগিয়ে ফেলেছে। মিতু জেগে থাকলে নির্ঘাত খারাপ ভাবতো। এমনি মেয়েটা তাকে খুব ভয় পায়, তারপর আবার এত কাছে চলে আসলে দেখা যাবে কালকে সকালেই ঢাকা চলে যাবে। রাত 1:05 কুমিল্লা পদুয়ার বাজারে বাস থামে। রাতের খাবার খাওয়ার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্যেই এই বিরতির সময় 30 মিনিট। মিতু আর মুশফিক নেমে আসে। মিতু হাত দিয়ে নাক চেপে ধরে। অনেকক্ষণ ধরে বমি ভাব হচ্ছিল। বাস বন্ধ করার ফলে ইঞ্জিন থেকে এক প্রকার গন্ধ এসে নাকে লাগে। মিতুর মনে হচ্ছে এত বিশ্রী গন্ধ সে আগে কখনো পায়নি। তার পেটের নাড়ি ভুড়ি বের হওয়ার মতো উল্টে পাল্টে যাচ্ছে। সে মুশফিকের পাশ দিয়ে দ্রুত হেঁটে সামনে গিয়ে গড়গড় করে বমি করে দেয়। মুশফিক মিতুকে ধরে। মেয়েটার কষ্টে তার নিজেরই খারাপ লাগছে। এই যে বমি করতে কি কষ্ট হচ্ছে। এক পর্যায়ে বমি করতে করতে মিতু দুর্বল হয়ে যায়। মুশফিক তার হাত ধরে সামনের দোকান থেকে পানির বোতল এনে চোখে মুখে পানি দিয়ে কিছুটা পানি মাথায় দেয়, কিছুটা পানি খেতে দেয়। মুশফিক বলল, কিছু খাবে? মিতুর পেটে খুব খিদে আছে, কিন্তু বমির ভয় বলল না। মুশফিক সামনে তাকায়। হোটেল নূরজাহান, বেশ নামকরা হোটেল। হানিফ বাস এই হোটেলের সামনেই থামে। সে মিতুকে নিয়ে ভেতরে যায়। মিতু ওয়াশরুমে যায়। এই ফাঁকে সে হাত মুখ ধুয়ে নেয়, যতটুকু পারা যায় ফ্রেশ হয়। প্যান্ট থেকে মিতুর ছিটকে আসা বমি পরিষ্কার করে। বেরিয়ে এসে দেখে মিতু দাঁড়িয়ে আছে। সে বের হওয়ার পরে তার পায়ের দিকে তাকিয়ে বলল, আপনি পরিষ্কার করলেন কেন? আমি পরিষ্কার করে দিতাম। কি? মিতু হাতের ইশারায় প্যান্ট দেখিয়ে বলল, ময়লা। মুশফিক বুঝতে পারল মিতু কিসের কথা বলছে। মেয়েটা খেয়াল করেছে। সে হেসে বলল, তোমাকে পরিষ্কার করতে হবে, আমি পারি এসব। মিতু ফ্যাকাশে চোখে তার দিকে তাকিয়ে আছে। মুশফিক মিতুর কাছে যায়। মাথার চুল ক্লিপ ছেড়ে উস্কো খুস্কো হয়ে আছে। মিতুকে একটা চেয়ারে বসিয়ে মাথার চুলগুলো যতটা সম্ভব গুছিয়ে ক্লিপ দিয়ে আটকে দেয়। মিতু মুগ্ধ হয়ে মুশফিকের দিকে তাকিয়ে আছে। মানুষটা এত যত্নশীল। মুশফিক বলল, কি খাবে? পেট তো খালি। মিতু না করে। মুশফিক বলল, না খেলে আবারও খারাপ লাগবে। আবার বমি হবে। মুশফিক বলল, কিছু হবে না, তুমি বসো। কি খাবে? ভাত? না, অন্য কিছু। কিছুক্ষণ পরে মুশফিক ফিরে আসে। মিতুর হাতে দুটো ট্যাবলেট দিয়ে বলল, খেয়ে নাও। মিতু চুপচাপ খেয়ে নেয়। ওয়েটার তাদের খাবার দিয়ে যায়। কলিজা ভুনা সবজি আর পরোটা। মিতু একটু খায়।
মুশফিক জোর করেও খাওয়াতে পারে না। মুশফিক খেয়ে কফি আনে। মিতু যে খেতে পারছে না এটা চুপচাপ দেখছে। মিতুকে বাসে উঠিয়ে সে নেমে যায়। নিরিবিলি বাসে মানুষ নেই বলতে গেলে, সবাই নিজ প্রয়োজনে নেমে গেছে। আস্তে আস্তে সবাই ফিরে আসে। কিছুক্ষণের মাঝে মুশফিকও ফিরে আসে, হাতে অনেকগুলো খাবার। মিতু দুর্বল কণ্ঠে বলল, এগুলো কি? সেব, জুস, চকলেট, আচার। মিতু নাক সিটকে বলল। আমি কিছু খাবো না। মুশফিক হাসে, সিটে বসে বলল, আচ্ছা। মৃদু ঝাঁকুনি দিয়ে বাস আবার চলতে শুরু করে। মিতু আস্তে করে সজ্ঞানে স্বইচ্ছে মুশফিকের কাঁধে মাথা রাখে। মুশফিকের হঠাৎ নিজেকে পূর্ণ লাগে, খুব সুখের আতশবাজি যেন চারিদিকে ফুটে ওঠে। সে মিতুর হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নেয়। মিতু নরম স্বরে বলল, আমার শুয়ে পড়তে ইচ্ছা করছে। শুয়ে পড়ো। মিতু মাথা তুলে বলল, কোথায়? মুশফিক নিজের কোল দেখিয়ে বলল, এখানে। মিতু সিট পর্যবেক্ষণ করে দেখে সিট বেশ বড়, অনায়াসে শুয়ে যেতে পারবে। মিতু পা মুড়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। মুশফিক মিতুর মাথায় হাত বুলিয়ে দেয়। একটা হাত মিতুর হাত আঁকড়ে ধরে। মিতু অবাক হয়ে মুশফিকের দিকে তাকিয়ে থাকে। এই মুশফিক তার কাছে নতুন। সে বলল, তখন আমার ময়লা পরিষ্কার করতে আপনার ঘৃণা হলো না? মুশফিক কিছুক্ষণ মিতুর দিকে তাকিয়ে থেকে বলল, ঘৃণা হবে কেন? হওয়াটাই তো স্বাভাবিক ছিল। তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। আমরা দুজন একে অপরের সবচেয়ে বিশ্বস্ত মানুষ, যার কাছে নির্দ্বিধায় সবকিছু বলা যায়। একে অপরের বিন্দুমাত্র সমস্যাও শুকনো নজরে দেখতে হবে, যত্ন নিতে হবে। শুধুমাত্র আমি তোমার হাজবেন্ড বলে যে তুমি শুধু আমার সেবা করবে আর তোমার অসুস্থতায় আমি তোমার সেবা না করে নাক কুচকে দূরে সরে থাকবো, তা কী করে হয়? তুমি সবসময় তোমার যত্ন নেব। মিতুর বুকটা শুকিয়ে কেমন চিনচিন করে ওঠে। মনে মনে আল্লাহর কাছে শুক্রিয়া জানায় এত ভালো মন মানসিকতা সম্পন্ন জীবনসঙ্গী দেওয়ার জন্যে। মুশফিক মিতুর চোখে তার জন্য স্পষ্ট মুগ্ধতা দেখতে পায়। সে হাসকি স্বরে বলল, তাছাড়া ভালোবাসার মানুষের কোনো কিছুতে ঘৃণা আসে না। মিতু ঠোঁট কামড়ে ধরে অপলক মুশফিকের দিকে তাকিয়ে থাকে। একটু পরে আস্তে করে বলল, আমি আপনার ভালোবাসার মানুষ। মুশফিক ঠোঁট টিপে হাসে। মিতুর নাকে টোকা দিয়ে বলল, এখনো হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। মিতুর বলতে ইচ্ছা হলো, তা ভালোবাসার মানুষই যদি না হলাম তাহলে কপালে চুমুটুমু দেওয়ার কি দরকার ভাই? ভালোবেসেই না হয় এসব করো। কিন্তু এসব কি মুখে বলার সাহস মিতুর আছে? সে চুপ করে থাকে। মুশফিক তেঁতুলের আচার মিতুর মুখের সামনে ধরে। মিতু মাথা নাড়ে। মুশফিক বলল, খাও, ভালো লাগবে। মিতু চুপচাপ খায়। মুশফিক একে একে চিপস, জুস, চকলেট, আচার সব খাইয়ে দেয়। মিতু চুপচাপ শুয়ে থাকে। মুশফিকের গায়ের মিষ্টি আদুরে ঘ্রাণ তাকে অন্যরকম আবেশে জড়িয়ে রাখে। সে চোখ বন্ধ করে ঘুমিয়ে যায়। মিতু ঘুমানোর পরে মুশফিক তার মোবাইল ফোন দিয়ে ঘুমন্ত মিতুর কয়েকটা ছবি তুলে নেয়। মানুষের কথার শব্দে মিতুর ঘুম ভেঙে যায়। নিজেকে আবিষ্কার করে মুশফিকের কোলে। সে মুশফিকের কোলে সেই কখন শুয়েছে। মিতু মুশফিকের সাথে মিশে আছে। মুশফিক তার দিকে কেমন মিষ্টি চোখে তাকিয়ে আছে। মিতু জলদি উঠতে চায়। মুশফিক তাকে উঠতে সাহায্য করে বলল, এত তারা কিসের? আস্তে ওঠো। মিতু আস্তে করে বলল, ডাকেননি কেন? পা ব্যথা করছে না? মুশফিক হেসে বলল, না, ঠিক আছে। গাড়ি থেমে আছে। মিতু বাইরের দিকে তাকিয়ে বলল, আমরা কি পৌঁছে গেছি? না, তাহলে গাড়ি থেমেছে কেন? আমরা এখন খাগড়াছড়ি আসছি। এটা খাগড়াছড়ি রাঙ্গামাটি উপজেলা। এখানে একটা আর্মি চেকপোস্ট আছে। সামনে খুব আঁকাবাঁকা রাস্তা। রাতে গাড়ি চালানোর রিস্ক, তাই সেনাবাহিনীরা রাতে এখানে আসা সব গাড়ি আটকে দেয়, ভোরের আলো ফুটতে ছেড়ে দেয়। ও আচ্ছা, আপনি কি এখানে আসেন? না, আমি আসি না, কিন্তু মাঝে মাঝে দরকার লাগলে আসতে হয়। কিছুদিন আগে একটা ট্রাকের চালান যাচ্ছিল, তখন এসেছিলাম। মিতু অবাক হয়ে বলল, তারপর? ধরে ফেলেছি। আচ্ছা। কিছুক্ষণ পরে ভোরের আলো ফুটে উঠে বাস গাড়ি পাহাড়ের উপর উঠতে থাকে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার হেলে দুলে বাসে উঠতে থাকে। মিতুর ভয় লাগে। সে মুশফিকের দিকে ভয়ে ভয়ে তাকায়। মুশফিক বলল, এটা আলুটিলের পাহাড়। এই পাহাড় উঠতে 30 মিনিট লাগবে। ভয় লাগছে? ভয়ের কিছুই নেই, আমি আসি তো। মিতু মুগ্ধ হয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকে। দূরে কি সুন্দর পাহাড়। সকালের সাদা কুয়াশা যেন পাহাড় আঁকড়ে ধরে রেখেছে। তার চোখে মুখে মুগ্ধতার রেশ। মুশফিক চুপচাপ মিতুর উচ্ছ্বাস দেখছে। মুশফিক হাত দিয়ে এটা সেটা মিতুকে দেখাচ্ছে, চিনাচ্ছে। কিছুক্ষণ পরেই তারা খাগড়াছড়ি শহরে চলে আসে। বাস থেকে নেমে সকালের ঠান্ডা বাতাসে গা মাখে। মুশফিক ব্যাগপত্র নিয়ে একটা গাড়িতে উঠে বসে। এখান থেকে আর্মি কটেজ অনেক দূরে। যাওয়ার পথে দৃশ্য মিতুকে মুগ্ধ করেই ক্ষান্ত হলো না, বরং প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য করলো। মুশফিক মিতুকে সব চিনিয়ে নিচ্ছে।
যখন আর্মি কটেজে পৌঁছালো তখন সকাল 6:30 বাজে। মিতু গাড়ি থেকে নেমে কটেজের দিকে তাকায়। দূরে এমন আরও কটেজ আছে যেটা দেখতে একই রকম। সে জিজ্ঞাসার দৃষ্টি মেলে মুশফিকের দিকে তাকায়। মুশফিক মিতুর কানের কাছে মুখ নিয়ে বলল, মেজরের রাজ্যে স্বাগতম আমার প্রিয়তমা। এই বাড়ি তোমার। এই বাড়িতে আমি তোমার কাছে শুধু শান্তি চাই আর ভালোবাসা। মিতুর মুখে হাসি ফুটে ওঠে। মুশফিকের দিকে তাকিয়ে চোখ দিয়ে আশ্বস্ত করে। আস্তে ধীরে কটেজের ভেতরে যায়। নিচে বড় হলরুম, সোফা আর টিভি সংযোগে সাজানো। পাশে বড় কিচেন, অন্য পাশে দুটো রুম, মাঝখানে সিঁড়ি। মুশফিক ইশারা করে উপরে যেতে মিতু সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। উপরে 3টা রুম। এক রুমের এক পাশে বড় খোলা বারান্দা। এই রুমটায় মুশফিক থাকে। মিতুকে নিয়ে সেটায় যায়। মিতু রুমে ঢুকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। রুমটা দেখে বোঝা যায় ভীষণ রুচিশীল, মার্জিত, মানুষের পছন্দ খুবই অনন্য। মুশফিকের বাসায় যেমন সাদার সমারোহ, এখানেও তাই, সব সাদা। সে বারান্দায় এসে তারপর মুখ দিয়ে বলল, ওয়াও, এত সুন্দর। মিতুর সামনে উঁচু উঁচু পাহাড়। সে চোখের পলক ফেলার ভাষা হারিয়ে ফেলে। কতক্ষণ দাঁড়িয়ে ছিল জানা নেই। পেছন থেকে মুশফিক বলল, এখন থেকে প্রতিদিনই দেখতে পারবে। এখন আসো, গোসল করবে। মিতু মুশফিকের দিকে তাকিয়ে আবারও মুখ ফিরিয়ে নেয়। শুধুমাত্র তোয়াল পরে এভাবে ঘুরছে কেন? ছি, মতলব কি? মেজরদের কি লজ্জা শরম থাকে না নাকি? মুশফিক বলল, যাও, আমার ডিউটি আছে মিতুল। মিতু সামনে এগিয়ে আসে। আমাকে মিতুল বললেন কেন? আমার পছন্দ ভালো লাগে, মিষ্টি লাগে। মিতু হেসে রুমে যায়। লাগোয়া সুন্দর বাথরুমে ঢুকে আরেকবার মুগ্ধ হয়। দেয়াল ঘেঁষে বাথটাব আর সামনে সুন্দর জানালা। সেই জানালা দিয়ে পাহাড় দেখা যায়। গোসল করতে করতে প্রকৃতি দেখা যাবে। মিতু জলদি গোসল করে বেরিয়ে আসে। রুমে কেউ নেই। মিতু মাথা মুছতে মুছতে নিচে আসে। মুশফিক নাস্তা বানাচ্ছে, ফ্রোজেন পরোটা আর ডিম ভাজি। আরেক চুলায় আদা দেওয়া রং চা। মিতু কাছে গিয়ে দাঁড়ায়। মুশফিকের হাতের কাজ দেখে বোঝা যাচ্ছে মুশফিক রান্নাবান্নায় দক্ষ। মুশফিক বলল, ভালো লেগেছে? মিতু হেসে বলল, হ্যাঁ। মুশফিক টেবিলে এনে নাস্তা রাখে। মিতুকে পরোটা দিয়ে সে শসা, টমেটো, গাজর আরেক কাপ চা খায়। মিতু অবাক হয়ে বলল, আপনি এইসব খেয়ে থাকবেন? হ্যাঁ। পরোটা খান না? মিতু এবার বুঝলো এমন পাথর কোদা শক্ত শরীরের রহস্য কি। সে নাস্তা করে বিছানায় চলে আসে। নরম তুলতুলে বিছানা। মিতু শোয়ার পরে আরামে চোখ বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে কপালে হাতের স্পর্শ পেয়ে মিতু চোখ খুলে তাকায়। কখন যে ঘুমিয়ে গিয়েছে বুঝেইনি। মুশফিক ইউনিফর্ম পরে প্রস্তুত। মিতু আস্তে করে বলল, এই আপনাকে এত সুন্দর লাগছে কেন? মুশফিক মিতুর দিকে ঝুঁকে আসে। আমি তো মিতুর পর, তাই একটু আল্ট্রা লেভেলের সুন্দর। মুশফিকের কটেজের কিছুটা দূরে আরও 3টা একই মডেলের কটেজ। 4 জন অফিসারের 4টা কটেজ। মুশফিক আজকে কাজে মন বসাতে পারছে না। কম্পিউটারের সামনে বসে আছে, অথচ মনোযোগ স্ক্রিনে নিয়ে। সে বারবার মোবাইলের দিকে তাকাচ্ছে। আসার সময় মিতুকে বলে এসেছিল ঘুম থেকে উঠে যেন তাকে ফোন দেয়, কিন্তু এখন 12টা বাজে, অথচ মিতু ফোন দেয়নি। আগে কখনো বাসায় যাওয়ার জন্য মন এত ছটফট করেনি, কিন্তু আজকে মন ছটফট করছে। কর্নেল ফারুক আহমেদ মুশফিকের ছটফট নজরে পড়ে। মুশফিক কাজ পাগল মানুষ, অথচ আজকে একটু পরে পরে ঘড়ির দিকে তাকাচ্ছে, যেন কারো প্রতীক্ষায় অপেক্ষারত। উনি মুশফিকের কাছে যায়। মেজর, আর ইউ ওকে? স্যারের কথা শুনে মুশফিক নড়ে চড়ে বসে গমগমে গলায় প্রফেশনাল ভাবে বলল, ইয়েস স্যার। তোমাকে চিন্তিত লাগছে। এনি প্রবলেম? মুশফিক যে বিয়ে করেছে এই খবরটা এখনো কাউকে জানানো হয়নি। চাকরি সূত্রে তার বিয়ের পারমিশন আছে। মেজর যেহেতু নিজস্ব কটেজও পেয়েছে, সে বলল, উনি মুশফিককে ভীষণ স্নেহ করেন। কাজের প্রতি এত সৎ আর কর্মঠ মানুষ উনি কমই দেখেছেন। তাছাড়া মনে মনে মুশফিককে নিয়ে আলাদা চিন্তাও আছে। উনি মুশফিকের কপালে হাত রেখে বলল, শরীর ভালো আছে তো? ওনার কাজে মুশফিক বিব্রত বোধ করে, কিন্তু ওনাকে বুঝতে না দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তাহলে একটা ব্রেক নাও। মুশফিক এটাই বলতে চেয়েছিল। উনি বলাতে মুশফিকের ঠোঁটের কোণে কৃতজ্ঞতার হাসি ফুটে উঠে সে বলে, 2টার সময় আবার চলে আসবে। ইয়েস স্যার। মুশফিক দক্ষ হাতে জলদি গাড়ি চালিয়ে কটেজের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে তার ভীষণ শান্তি অনুভব হয়। এতদিন তেমন শান্তি লাগেনি, আজ কেন লাগছে? প্রশ্নটা শুনে মুশফিক নিজেই হাসে। সে জানে কেন বুকে এত শান্তি লাগছে, কারণ তার শান্তির ভোমরা বাসায়। সে আদৌ জানে না মিতু তাকে কতটুকু শান্তি দিবে, কিন্তু সে মিতুকে অসহ্য রকমের শান্তি দিবে। এগুলো ভাবতেই গম্ভীর ঠোঁটের ভাঁজে হাসি ফুটে ওঠে। সে কটেজের ভিতরে ঢুকে অনুভব করে কটেজ এখনো শান্ত নিরিবিলি। কোথাও মিতু সারা শব্দ নেই। সে দ্রুত পায়ে উপরে উঠে আসে। সকালে বাসার পরিবেশ যেমন রেখে গিয়েছিল সবকিছু সেভাবেই আছে। সে নিঃশব্দে বিছানার কাছে এসে দাঁড়ায়। শক্ত কড়া পড়া হাত দিয়ে যথেষ্ট নরম স্পর্শ নিয়ে ছুঁয়ে দেয় মিতুলের তুলতুলে গাল। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। মেয়েটাকে দেখলেই ভালোবাসার লাল নীল ফুলে চারিপাশ ভরে যায়। অজানা এক সুগন্ধির প্রাণভরা সুবাসে ভরে যায় মনের আঙিনা। মিতু সারা রাতের জার্নি আর বমি করে দুর্বল হয়ে গিয়েছে। সকালে পাখির মতো একটু খাবার খেয়ে সে ঘুমিয়েছে আর ওঠেনি। সে মিতুর রেশমি চুলে হাত বুলাতে বুলাতে তীক্ষ্ণ নজরে মিতুকে পর্যবেক্ষণ করে।
এই ছোট দেহের অধিকারী মেয়েটা তার অর্ধাঙ্গ, একেই ভালোবাসতে হবে। রাগী গম্ভীর মেজরকে ছুঁয়ে দেওয়ার অধিকার কারণই, অথচ এই মেয়েটা তাকে ছুঁয়ে দেবে নিবিড়ভাবে। মুশফিকের দেহে এক অন্যরকম পুলক ভর করে। নরম গলায় বলল, মিতু, এই মিতু। মিতু ভীষণ আদর মাখা ঘুম ঘুম গলায় রয়ে শয়ে বলল। হুম। মুশফিক থমকে গেল, ধীর স্থির কণ্ঠে বলল, দুপুর হয়ে গেল, উঠবে না? মিতু ছোট বাচ্চার মতো আহ্লাদি গলায় বলল, আর একটু প্লিজ। মুশফিক মিতুর দিকে তাকিয়ে আছে। আচ্ছা, গলার স্বর কি খাওয়া যায়? তার ইচ্ছে করছে মিতুর জড়ানো স্বরটা হাপুস হুপুস করে খেয়ে ফেলতে। আশ্চর্য, কি ভয়ঙ্কর রকম ইচ্ছা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। মেয়েটা কি তাকে পাগল বানিয়ে দেবে নাকি? দাম্ভিক রুচিসম্মত মুশফিকের মনে এমন উদ্ভট চিন্তাধারায় সে নিজেই অবাক। মিতুর রেশমি কালো চুলে হাত বুলিয়ে বলল, খিদে লাগেনি? হুম, ঘুম লেগেছে। মুশফিক শব্দ করে হেসে ওঠে। তার নিরামিষ ছন্দহীন জীবনে মিতু যেন অন্ধকার রাতের ছোট ছোট জোনাকির মতো আলো ছড়াচ্ছে। মিতুর হাতটা নিজের হাতে তুলে নেয়, তারপর খোঁচা খোঁচা দাড়ি সমেত গালে নরম কোমল হাতটা আলতো করে ঘষে দেয়। কি মনে করে মুশফিক হাতটা নাকের কাছে নিয়ে ঘ্রাণ নেয়। বেলি ফুলের ঘ্রাণ নাসারন্ধ্রে এসে আঘাত আনে। মুশফিক চোখ বন্ধ করে থাকে। মিতু কতক্ষণ ঘুমিয়েছে জানে না, কিন্তু ঘুম ভাঙে নরম ধারালো কোনো স্পর্শে। সে চোখ খুলে তাকায়। মুশফিক তার হাত পরম যত্নে তার গালে নিয়ে ঠেকিয়েছে। মিতুর গা শিরশির করে ওঠে। ঘুম থেকে উঠে যে এমন ভয়ানক দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেনি। মিতু চুপচাপ মুশফিকের দিকে তাকিয়ে আছে। সে জেগে গিয়েছে, মুশফিক এখনো দেখেনি। তার হাত গাল স্পর্শ করতে মিতুর দেহের প্রতিটা লোম সজাগ হয়ে যায়। মুশফিক গাল স্পর্শ করিয়ে থামেনি। সে মিতুর হাতটা নাকে নিয়ে ঠেকায়। পাজি মেজর। মিতু কেঁপে ওঠে, আর সেই কাঁপুনি হাতের বেয়ে মুশফিকের কাছে গিয়ে পৌঁছায়। মুশফিক সতর্ক চোখে তাকায়। মিতুকে ফ্যাকাশে ভয়ার্ত চোখে তাকাতে দেখে মুশফিক মিতুর হাত ছেড়ে দেয়। বিচক্ষণ মুশফিকের বুঝতে অসুবিধা হয় না যে মিতুর ভয়ের কারণ কি। সে নরম মেদুর চোখে মিতুর দিকে এক নজরে তাকিয়ে থাকে। মুশফিকের সব স্পর্শ মিতুর মনে ভয় জাগিয়ে দিলেও অন্যরকম এক ভালো লাগায় হৃদয়ে সুখে ভরে যায়। মুশফিকের গম্ভীর চোখ মুখ দেখে মিতু স্বাভাবিক গলায় বলল, আর একটু ঘুমায়। মুশফিক মিতুর হাসি মুখের দিকে তাকিয়ে বলল, আরো? হ্যাঁ। মুশফিক কিছু বলতে যাচ্ছিল, তার আগে মিতু তাকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ মেজর, প্লিজ। এই আল্লাহ দিমে, ঘুম শেষ হলো? এত ঘুমাতে পারো তুমি? শোনো, ফ্রেশ হয়ে নিচে যাও, টেবিলে খাবার সাজানো আছে, খেয়ে নাও। খাবারের পরে অবশ্যই আমাকে ফোন করে জানাবে। বাচ্চা বউটাকে বাড়িতে রেখে টেনশনে আছে তোমার হ্যান্ডসাম পুরুষ। চিঠিটা পড়ে মিতুর মুখের হাসি বিস্তর হয়। মুশফিক যত্নশীল, শুধুমাত্র একটু না, অনেকটাই যত্নশীল আর অনেক আদুরে। মিতু হঠাৎ টের পায় তার পেটের নাড়ি ভুড়ি খাবার চাইতে চাইতে মরে যাওয়ার জোগাড়। সে জলদি ফ্রেশ হয়ে নিচে যায়। খাবার টেবিলে গিয়ে খাবার দেখে মিতু মুশফিকের প্রতি আরও মুগ্ধ হয়। দেশি মুরগি ভুনা আর ঘন ডাল। খাবার খেয়ে মিতু বাধ্য হয়ে বলল, বাহ মিতু, বাহ, কপাল গুনে এমন লক্ষ্মীর মতো জামাই পেয়েছিস। কি ভালো রান্না করে, নিশ্চয়ই খুব ভালো বাসবে। ইস। মিতু খাবার টেবিলে বসেই মুশফিকের মোবাইলে ফোন দেয়। ওপাশ থেকে দারাজ কণ্ঠে কাঙ্ক্ষিত পুরুষ বলল, মাই গুডনেস, তুমি এতক্ষণ ঘুমিয়েছো? মিতু হেসে উঠল, রিনরিনে কণ্ঠে বলল, খাবার খেলাম। এত ভালো রান্না করেন কিভাবে? বাসায় এসে শেখাবো কিভাবে রান্না করতে হয়। মেজর সাহেব, আমি আপনার থেকে কিছু শিখতে চাই না। না চাইলেই শেখাবো, তোমাকে শিখিয়ে পড়ে দক্ষ বানানো আমার দায়িত্ব। তাই? হ্যাঁ, আমি মেজর, তুমি আমার সব কিছুই অন্যরকম। বোকা মিতু বলল, সব কিছু কি? সব কিছু মানে কি জানতে চাইছো? এতক্ষণে মিতুর মনে হলো চালাক মিতু বোকার মতো কাজ করে ফেলেছে। সে জলদি বলল, রাখছি। মুশফিক মুচকি হাসে। চঞ্চল মেয়ে তার কাছে আসলেই যেন শামুকের খোলসে ঢুকে যায়। মিতু নিজের দিকে তাকায়। ট্রাউজার আর গেঞ্জি পরা। এই অবস্থায় যদি মুশফিক তাকে দেখে তাহলে খুব হাসবে। মিতু সন্ধ্যার পর একটা কালো শাড়ি পরে হালকা সাজুগুজু করে নেয়। মুশফিক তাকে বলেছিল তার কাছে আসার পরে প্রতিদিন শাড়ি পরতে হবে। সেই কথা অনুযায়ী মিতু অনেকগুলো শাড়ি নিয়ে এসেছে। শাড়ি পরার পরে মিতুর খুব লজ্জা লাগতে শুরু হলো। মাগরিবের আজান দিয়েছে অনেকক্ষণ, অথচ মুশফিক এখনো আসছে না। এত বড় কটেজে মিতুর কেমন ভয় লাগতে শুরু হলো। সে চুপচাপ বিছানায় বসে মুশফিককে ফোন দেয়। কখন আসবেন? মুশফিক দুষ্টুমি করে বলল, আমার ভয় লাগছে। আজকে আসতে লেট হবে, তুমি খেয়ে ঘুমিয়ে যাও। ভয়ে তার কলিজা যেন গলায় চলে এলো। লেট মানে? এই পাহাড়ের জঙ্গলে আমি একা থাকতে পারবো না, মরে যাব। মুশফিক হেসে বলল, মরতে হবে না, তুমি বাইরের বাগানে আস্তে আস্তে আমি চলে আসবো। আপনি এত পচা? মুশফিক হেসে গাড়ি স্টার্ট দেয়। মিনিট পাঁচেক পরেই কটেজের সামনে এসে থামে।
হালকা আলোয় শাড়ি পরিহিতা লাবণ্যময়ী নারীটাকে দেখে বুকটা মুচড়ে উঠল। গাড়ি গ্যারেজে রেখে চুপচাপ মিতুর সামনে এসে দাঁড়ায়। মিতু হাসি মুখে তাকিয়ে আছে। মুশফিক বলল, কি অবস্থা? মিতু মাথা দুলিয়ে বলল, এই তো। ভেতরে চলো। মুশফিক আগে যায়, মিতু তাকে অনুসরণ করে যায়। মুশফিক ফ্রেশ হয়ে এশার নামাজ পড়ে রাতের খাবার খায়, তারপর কড়া চা বানিয়ে বারান্দায় গিয়ে বসে। মিতু মুশফিকের দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছে। আসার পর থেকে মুশফিক ঠিকঠাক কথা বলছে না, চুপচাপ নিজের কাজ করছে, দরকার হলে সামান্য কথা বলছে। তখনই কানে আসে মুশফিকের ডাক। মিতু, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। মিতু রুম থেকে বেরিয়ে বারান্দায় আসে। মুশফিক চা খাচ্ছে। মিতুর হঠাৎ খুব কান্না পায়। এই বাসায় শুধুমাত্র তারা দুজনই আছে, এর মধ্যে মুশফিক যদি কথা না বলে তাহলে কিভাবে হবে? এমনিতেই বাবা মায়ের কথা খুব করে মনে পড়ছে। সে ভেবেছিল শাড়ি পরাতে মুশফিক তার প্রশংসা করবে, কিন্তু মুশফিক ভালো করে তাকিয়েছে কিনা সন্দেহ। মিতু রেলিং ধরে দূর পাহাড়ের গায়ে কৃত্রিম লাইটের দিকে তাকায়। মুশফিক আরও কয়েকবার ডাকে। মিতু গম্ভীর গলায় বলে, খাবো না। মুশফিক শক্ত অথচ শান্ত কণ্ঠে বলল, কেন? ভালো লাগছে না। মুশফিক খুব ভালো করে জানে মিতুর ভালো না লাগার কারণ। সে তীক্ষ্ণ চোখে মিতুকে পর্যবেক্ষণ করে। মেয়েটা তাকে একটুও বুঝতে পারছে না, এমনকি তার মনের প্রচণ্ড ঝড় সম্পর্কেও জানে না। সে শক্ত হয়ে চেয়ারে বসে আছে। মিতুল, মেয়েটা শাড়ি পরেছে, শাড়ির প্রতি তার ভীষণ দুর্বলতা আছে, এই কথাটা কেউ জানে না। কয়েকবার মিতুকে বলেছে আর মেয়েটা ঠিক মনে রেখেছে। আজকে রাতে মিতুকে শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে দেখে তার দুনিয়াটা মুহূর্তে উল্টে পাল্টে গেল। মন মন্দিরে কেউ চুপি চুপি বলে গেল, মুশফিক, বাড়িতে তুই আর মিতু, আর কেউ নেই। সে চুপচাপ নিজের কাজ করে গিয়েছে। মিতু তাকে কোনো প্রকার সাড়া দেওয়ার আগে সে একটু এগোবে না, কিন্তু মনে যে উত্তাল সমুদ্রের মতো তুফান হচ্ছে, মন ব্যাঙাচি জেগে তার তীব্রতা প্রকাশ করতে মুখে আছে। সে নিজেকে যত সম্ভব কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, আর মিতু তার এই নিশ্চুপতায় অভিমান করেছে। মেয়েটা যদি জানতো। চেয়ারে হেলান দিয়ে মুশফিক মিতুকে দেখছে। দুধে আলতা গায়ের রং, এর উপর কালো শাড়ি। মিতুকে দেখতে চাঁদের মতোই সুন্দর লাগছে। মুশফিকের আগে কখনো এমন হয়নি, কিন্তু আজকে যেন সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। যেন শক্ত খোলস ছেড়ে অন্য মুশফিক বেরিয়ে এসেছে, যে কিনা তার বউয়ের প্রেমে পড়ে গিয়েছে ভীষণভাবে। মিতু অভিমানী চোখে মুশফিকের দিকে তাকিয়ে আবারও মুখ ঘুরিয়ে নেয়। মুশফিক সকল দিশা হারায়। মেয়েটা যেন তাকে চুম্বকের মতো টানছে। সে উঠে দাঁড়ায়, ধীর পায়ে মিতুর কাছে গিয়ে দাঁড়ায়। মিতু। মিতু মন খারাপ করে মুশফিকের দিকে তাকায়। মুশফিক আস্তে করে বলল, শাড়ি পরছো কেন মেয়ে? মিতু আস্তে করে বলল, আপনার পছন্দ তাই। মুশফিক আস্তে করে বলল, ভীষণ ভুল করছো। কেন? মুশফিক মুখে কিছু বলল না, ভীষণ গভীরভাবে তার দিকে তাকালো। এই দৃষ্টিতে মিতুর হৃদয় এফোড় ওফোড় হয়ে গেল। অন্তর জুড়ে শীতের মতো ঠান্ডা বাতাস নেমে এলো। মুশফিকের দৃষ্টিটা খুব নেশামাখা মনে হলো। মিতু মাথা নিচু করে নেয়। মুশফিক দূর পাহাড়ের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে মিতু বলল, আমাকে সুন্দর লাগছে না? মুশফিক মিতুর দিকে তাকিয়ে থাকে। মিতু জবাবের অপেক্ষায় তাকিয়ে আছে। মুশফিক বলল, একটা কথা বলে রাখবে? মিতু মুশফিকের গভীর চোখে নিজের দৃষ্টি হারিয়ে বলল, রাখবো। মুশফিক কোনো নাটকের নায়ক না যে এমন পুতুল পুতুল বউ কাছে থাকলে নিজেকে পাথরের মতো আটকে রাখবে। সে আসলেই আর নিজের ইচ্ছা অভিব্যক্তি আড়ালে রাখতে পারল না। আস্তে করে বলল, তোমায় একটু জড়িয়ে ধরি। মিতু কেঁপে ওঠে, কিন্তু কিছু না বলে নিশ্চুপ থেকে যেন সম্মতি দেয়। মুশফিক খুব নরমভাবে মিতুকে নিজের বুকে মিশিয়ে নেয়। মিতু কেঁপে ওঠে। মুশফিক তা খুব টের পায়। মিতু তার বুকের কাছে আছে। সে পরম আবেশে মিতুকে নিজের বুকের অশান্তির ধাপন বোঝাতে চায়। কানের কাছে মুখ গুজে বলল, মিতুল। মিতু জড়ানো গলায় বলল, শাড়ি কেন পরেছো? এত সুন্দর লাগছে, আমি পাগল হয়ে যাচ্ছি। আগুন জ্বলছে মিতুল। ভীষণ ভদ্র মার্জিত আর গম্ভীর মানুষের মুখে এমন কথা শুনে মিতুর দম আটকে যায়। মনে মনে কেউ বলে, প্রতিটা পুরুষ তার নিজস্ব নারীর কাছে ভীষণ অভদ্র, সে হোক না মেজর। মুশফিকের কথায় মিতুর অন্তরাত্মা থরথর করে কেঁপে ওঠে। সেই কাঁপন দেহে প্রবাহিত হয়। চোখের পাতা শক্ত করে বন্ধ করে নেয়। মুশফিক মুচকি হাসে। সামান্য কথায় আলতো স্পর্শ পেয়ে মিতু এমন কাঁপছে। বেশি ভালোবাসলে কি হবে, এ মেয়ে নির্ঘাত মরে যাবে। মুশফিকের কাছে মিতুর এমন কাঁপন খুব অবাক লাগছে। সে কি খারাপ কিছু করলো? সে তো শুধুমাত্র একটু কথাই বলল, যা কিনা স্বামী স্ত্রীর মাঝে খুবই স্বাভাবিক। মিতু ফট করে বলল, আমি প্রস্তুত না। মুশফিক ভ্রু কুঁচকে নেয়। চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়। কিসের জন্য? মিতু জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মনে ভয়ের রাজা খামচে ধরে আছে। সে কিছু না বলে মুশফিকের দিকে তাকায়। মুশফিক মুহূর্তেই বুঝে যায় বালিকার মনের ঝড়, ভয়, লজ্জা। তার ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে। মেয়েটা কি ভেবেছে সে এখনই জাপটে ধরে সব আদায় করে নেবে? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, কথা বলো। মিতু মাথা নেড়ে বলল, কিছু না। বলো। মিতু আমতামতা করে বলল, আমি আসলে মিতু, আমি এত হিংস্র নেই যে কাছে আনার পর নিজের হিংস্রতা প্রকাশ করার জন্য মুখে আসে। তুমি আমার, সেটা শুধুমাত্র কয়েকদিন বা কয়েক মাসের জন্য না, সারা জীবনের জন্য।
তুমি আমার। এত জোর জবরদস্তির কিছুই নেই। আমরা একে অপরকে আগে বন্ধু হিসেবে পরিচয় করাই, তারপর বাকিটা। আর তুমি ভাবলে কি করে আমি তোমার সম্মতি ব্যতীত কোনো পদক্ষেপ নেব? মিতু জিভে কামড় দিয়ে বলল, আল্লাহ, আপনি কত ফার্স্ট চিন্তা করেন। ফার্স্ট না, এটা তোমার মনের কথাই। কি ভাবছো এখানে আসার পরে প্রধান কাজ হবে শারীরিক সম্পর্ক করা, তাই না? এটা কি স্বাভাবিক নয়? মুশফিক থমকে যায়, চোখ মেলে তাকায় কালো শাড়িতে জড়ানো মিষ্টি মেয়েটার দিকে। মেয়েটা আসলে কি চায়? এখন বলে সে প্রস্তুত না, আবার এখনই বলছে কাছে আসাই স্বাভাবিক। কি জানি, আর তো বিয়ে করিনি, এটাই প্রথম বিয়ে। মিতু অবাক হয়ে বলল, এসব জানতে হলে আরো বিয়ে করে অভিজ্ঞতা হতে হয়, জানতাম না তো। মুশফিক অবুঝ ভান করে বলল। না জানলে তো বিয়ে করে অভিজ্ঞতা অর্জন করতেই হবে। মিতু মুশফিকের পাথরের মতো শক্ত বুকে ধাক্কা দিয়ে বলল, উফ, মুশফিক বুকে হাত দিয়ে মুচকি হাসে। মিতু মুগ্ধ হয়ে মুশফিকের হাসির দিকে তাকিয়ে আছে। হাসিটা বরাবরের মতোই সুন্দর, হৃদয় ছোঁয়া। মিতু মুশফিককে ভালো করে পর্যবেক্ষণ করে। অফ হোয়াইট টি শার্ট আর কালো ট্রাউজার পরনে। এত দাম্ভিক রাগী মেজরকে এখন ঠিক মেজর মনে হচ্ছে না। মুচকি হাসি মাখা মেজরকে মনে হচ্ছে পাশের বাড়ির খুব সাধারণ ছেলে। মুশফিক বলল, শোনো বালিকা, আমাকে ভয় পেতে হবে না। যেদিন এমন কাঁপাকাঁপি বন্ধ হবে সেদিন খাবার দিও, একটু শুয়ে দেব। কাঁপাকাঁপি কখনো বন্ধ হবে না। মুশফিক মিতুর দিকে এক নজরে তাকিয়ে আছে। হাসকি স্বরে বলল, আমি অপেক্ষায় আছি। কিসের? মুশফিক একগাল হাসে। বিয়ে করার পরে স্ত্রীকে কাছে পাওয়ার জন্য যে এত প্রশ্ন শুনতে হবে তাকে জানতো। মাথা ঝুঁকিয়ে বলল। নাথিং। মিতু মুশফিকের হাসির দিকে তাকিয়ে বলল, মেজর, আপনি খুব খারাপ। সেটা তো প্রথম দিন থেকেই। মিতু চুপ করে থাকে। মুশফিক বলল, শোনো, আমাকে এত ভয় পেতে হবে না। আমি কোনো রাক্ষস না, আমি তোমার স্বামী। আর এই দুনিয়ায় মেয়েদের শান্তির ভরসার আপনজন হলো তার স্বামী। তো নর্মাল থাকো, ওকে? মুশফিক এসব কিছু মিন করে মিতুর কাছে আসেনি, অথচ সে কত কি ভেবে নিয়েছে। মুশফিকের কথায় তার সম্মান বেড়ে গেল। মিতু মাথা নেড়ে সম্মতি জানালো। মিতুর দিকে তাকিয়ে মুশফিক হেসে ওঠে। তার হাসি দেখে মিতু বলল, হাসেন কেন? মুশফিক ঠোঁট চেপে নিজের হাসি নিয়ন্ত্রণে আনলো। আচ্ছা, হাসবো না। শাড়ি পরেছি হ্যাঁ, দেখলাম। আপনার জন্য। মুশফিক শান্ত চোখে তাকিয়ে বলল। আচ্ছা। মিতুর এবার অভিমান হলো। ওনার জন্য শাড়ি পরেছে, অথচ উনি কোনো প্রশংসা করলো না। অথচ সে কান জড়ানো প্রশংসা শুনতে চাইছে। কেউ সাজুগুজু করলে প্রশংসা করতে হয়। মুশফিক গম্ভীর হয়ে মিতুর দিকে তাকিয়ে আছে, তারপর বলল, একটা প্রশংসা করতে যে প্রতিক্রিয়া এসেছে, বেশি প্রশংসা করলে তুমি মরে যাবে। তখন টিভিতে ব্রেকিং নিউজ হবে, জনসাধারণকে রক্ষা করার দায়িত্ব যার কাঁধে, তার হাতে স্ত্রী খুন। হাইয়া, অফ মাই গড। মুশফিকের কথা শুনে মিতু খিলখিল করে হেসে ওঠে। মুশফিক মুগ্ধ হয়ে মিতুর দিকে তাকিয়ে আছে। মিতু, অনেকদিন বাসায় যেতে পারবো না বলে আমি তোমাকে আমার কাছে নিয়ে এসেছি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো। তুমি স্বাভাবিক থাকো, দ্যাটস ইট। মিতুর মুখে হাসি ফুটে ওঠে। মুশফিকের প্রতিটা কথা তাকে মুগ্ধ করছে। সে মুশফিকের দিকে হাত বাড়িয়ে দেয়। ফ্রেন্ডস? মুশফিক ঠোঁট টিপে টিপে বলল। এত বড় ছেলের বন্ধু হবে? মিতু আস্তে করে বলল, এত বড় ছেলেটা আমার বর। মুশফিক মিতুর হাতটা ধরে বলল। ওকে। মিতু আর মুশফিক কাছাকাছি দাঁড়িয়ে আছে। মুশফিক মিতুর হাতটা তখনও নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় পুরে রেখেছে। পাহাড়ের ঠান্ডা বাতাস তাদের ছুঁয়ে দিচ্ছে। মুশফিক অভ্যস্ত হলেও মিতুর ঠান্ডা লাগছে। সে আস্তে করে বলল, আমরা কি পাহাড়ের উপরে আছি? পাহাড়ের উপরে না, কিন্তু মাঝে, গহীন পাহাড়ের মাঝে। মুশফিক মিতুর হাতটা উপরে তুলে ধরে। বৃদ্ধাঙ্গুলি দ্বারা হাতে স্পর্শ করে বলল, মিতু, হুম। মিতু আমার জীবনের প্রথম নারী। আমি চেষ্টা করব তোমাকে খুশি করতে। মিতু চোখে আশ্বস্ত করে বলল। আমিও। রাতে ঘুমাতে গিয়ে তারা আরও বিপাকে পড়ে। মিতুর সাথে বিছানায় শেয়ার করতে চাইলে যদি মিতু তাকে সস্তাভাবে, সে বলল, মিতু, তুমি এই রুমে থাকো, আমি পাশের রুমে আসছি। মিতু মুশফিকের অস্বস্তির কারণ বুঝলো। সে মাথা নেড়ে সায় জানালো। মুশফিক চুপচাপ শুয়ে আছে। ইচ্ছে করছে ছুটে পাশের রুমে যেতে, গিয়ে মিতুকে বলতে যে, মিতু, আমি শুধু তোমার পাশে শুয়ে থাকবো, আর কিছু করব না। আমরা একসাথে থাকি। স্বামী স্ত্রী দূরে থাকা খারাপ কথা, একটুও ভালো কথা নয়। কিন্তু দাম্ভিক গম্ভীর মুশফিক এসব মুখে বলতে পারল না। সে চুপচাপ ঘুমানোর চেষ্টা করে। সব ঠিক ছিল। একা থাকার অভ্যাস মিতুর আছে। শুয়ে পড়ার পরও তার ঘুম আসছিল না। সে এপাশ ওপাশ হয়ে ছটফট করে। রাত গভীর হয়ে যাওয়ার পরেও মিতুর চোখে ঘুমের দেখা নেই। হঠাৎ কানে আসে বন্য কোনো প্রাণীর হুঙ্কার। শুকনো পাতায় কেউ হাঁটলে যেমন মর্মর শব্দ হয়, তেমন শব্দ যেন কেউ হাঁটছে।
কারো কথার শব্দ, হাসির শব্দ। মিতুর মনে হতে লাগলো কেউ তার গলা টিপে ধরতে আসছে। ভয়ে সে উঠে বসে। মোবাইলের আলো জ্বালিয়ে সে মুশফিকের রুমের দিকে ছুটে যায়। সারাদিনের পরিশ্রমে মুশফিক ক্লান্ত ছিল, সে ঘুমিয়ে আছে। ভারী নিঃশ্বাস সারা রুমে ঘুরছে। মিতু আস্তে করে মুশফিকের পাশে শুয়ে পড়ে। মুশফিক এসি অন করে ঘুমিয়েছে। বাধ্য হয়ে মিতু মুশফিকের কম্বল টেনে গায়ে দেয়। আবছা আলোয় মুশফিকের দিকে তাকিয়ে আবিষ্কার করে মুশফিকের প্রেমে সে একটু একটু করে ডুবে যাচ্ছে। এই প্রেম সাগর থেকে কখনো সে উঠতে পারবে না। এই যে কাছে আসার পরে সকল ভয় দূর হয়ে সেখানে জায়গা করে নিয়েছে এক আকাশ ভালো লাগা। মিতু নিশ্চিন্ত মনে ঘুমিয়ে যায়। তখনও ভোর হয়নি। সাধারণ ফজরের আজান দিলেই মুশফিক উঠে যায়, কিন্তু আজকে তার ব্যতিক্রম হলো। মাঝরাতে ঘুম ভাঙল। সে অনুভব করে তার বুকের মাঝে নরম একটা দেহ লুটিয়ে আছে। দুহাতে তাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। মিতুর গরম নিঃশ্বাসের জন্যই তার ঘুম ভেঙেছে। মুশফিক ও মিতুকে জড়িয়ে রেখেছে। মুশফিকের মনে হলো তার হৃৎপিণ্ড লাফিয়ে বাহিরে চলে আসবে। ঠোঁট শুকিয়ে চৌচির, মন ভাঙাচি ঝুপ করে মাথা তুলে তাকায়। নরম তুলতুলে দেহটাকে পিষে ফেলার অদম্য ইচ্ছায় অনেক কষ্টে সংবরণ করে নেয়। মনে করে সন্ধ্যায় কথা দিয়েছে আকস্মিক কিছু করবে না। মিতুকে আস্তে করে একটু উপরে উঠিয়ে নাকের সাথে নাক স্পর্শ করে। মুশফিক নিজেই কেঁপে উঠে ফিসফিস করে বলল, মিতুল, আমি তোমাকে সময় দিতে চাচ্ছিলাম, কিন্তু তুমি কি সময় নিতে চাও না? কাছে যাবো না বলে তো এই রুমে আসলাম, কিন্তু তুমি আমার কাছে চলে এলে। ইউনো, আমি একজন পুরুষ। তোমার এই সুগন্ধি আমার মাতাল করে দিচ্ছে। মুশফিক থেমে মিতুকে নিজের বুকে আরেকটু মিশিয়ে নেয়। সে আবারও বলল, এই মেয়েটাকে কবে থেকে এত ভালোবাসতে শুরু করলাম, এই মেয়ে তুমি জানো না, তোমার মাঝে আমি আমার জীবন খুঁজে পাই। মিতু নড়ে উঠে লোমশ বুকে নাক ঘষে দেয়। মুশফিক শক্ত করে চোখ বন্ধ করে নেয়। মনে মনে ভাবে, মিতুকে না আনলেই ভালো হতো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।